31শে জুলাইয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন পুলিশের হাতে গ্রেপ্তার হবেন এবং এটা কবে তিনি গ্রেপ্তার হবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে পুলিশ কবে চাইছেন। দেখুন, এই প্রসঙ্গে আমি বলতে পারি, যেটা একেবারেই একটা জেনারিক একটা স্টেটমেন্ট, এর সঙ্গে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, যে আমার যদি পাঁঠা কেনা হয়ে থাকে তাহলে সেই পাঁঠাকে আমি দুর্গাপুজোয় বলি দেব নাকি কালী পুজোয় বলি দেব, ডিপেন্ড করছে কখন বলি দিলে আমার পূর্ণ বা পুণ্য বেশি হবে। এখানেও ঠিক তাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখন গ্রেপ্তার করলে এখানে পুণ্য মানে রাজনৈতিক লাভ বেশি হবে, সেটারই বোধহয় ক্যালকুলেশন চলছে এখন বিজেপির অন্দরে। তাই জুলাইয়ে 31শে জুলাই তার রক্ষা কবচের মেয়াদ অন্তত শেষ হচ্ছে, যদি না ফের এটাকে এক্সটেন্ড করা হয়। ইতিমধ্যে নতুন রক্ষা কবচের নিয়ে গতকাল হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন খারিজ হয়ে গিয়েছে। বলা হয়েছে যে আপনি অলরেডি রক্ষা কবচ পেয়েছেন, এরপরে আর রক্ষা কবচের কিসের প্রয়োজন। এবং এই রক্ষা কবচ শেষ হয়ে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা হবে নাকি তাকে এখনো রেখে দেওয়া হবে, সেটা ডিপেন্ড করছে একেবারেই দাবার ঘুটির মতো, যে লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে নিলে তাহলে কি বিজেপির বেশি লাভ হবে নাকি তার আগে তুললেই লাভ হবে তার উপর। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে হঠাৎ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অন্তরালে কার্যত চলে গিয়েছেন, যিনি কিছুদিন কয়েক সপ্তাহ আগেও জোশ নিয়ে বেশ মাঠে নামার চেষ্টা করছিলেন, ওয়াই চ্যানেলে এসে ধর্ণা ফর্ণা দিলেন, তিনি কোথায়? এবং তিনি বললেন নিয়মিত নাকি ফেসবুক লাইভ করবেন। এখন তো ন্যূনতম ফেসবুকের বিপ্লবটাও তো বন্ধ হয়ে গেছে। হলোটা কি? হচ্ছে ভেতরে বেশ কিছু কুকিং হচ্ছে, সেটা আপনাদের সামনে আমি বলবো আজকে, যেটুকু আমার কাছে তথ্য এসেছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একটু আর্তনাদটা আজকে আপনাদের সামনে প্রথমে বলে শুরু করি। হ্যাঁ, আমি পরপর 4টে আপনাদের সামনে হেডলাইন দেখাবো, 4টে হেডলাইন। আপনাদের বলতে হবে এই 4টে হেডলাইনের মধ্যে কোনটা কমন পেলেন। ঠিক আছে তো? আসুন, প্রথম, বিদেশ যাত্রা মামলায় ফের দ্রুত শুনানির আবেদন অভিষেকের খারিজ হলো এবারও, হাইকোর্ট বলল শোনা হবে তালিকা মেনে। প্রথম, ভালো করে শুনুন। দ্বিতীয়, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে কালীঘাট তৃণমূলের দ্রুত শুনানির আর্জি খারিজ, কোর্ট বলল মামলা এগোনো যাবে না। দ্বিতীয়, ধরতে পারলেন? 3 নম্বর, অভিষেকের আত্মসহায়কের মামলার জরুরি শুনানির আবেদন খারিজ, হাইকোর্ট জানালো শুনবে নিয়মিত বেঞ্চ। 3 নম্বর বলে দিলাম, এখনো ধরা উচিত কিন্তু। 4 নম্বর, লাস্ট এটা বলছি, জমি মামলায় তলব করেছে পুলিশ আগাম জামিন চেয়ে হাইকোর্টে তৃণমূল নেতা অতীন ঘোষ, দ্রুত শুনানির আর্জি। আশা করি ধরতে পেরেছেন। না ধরতে পারলে এবার শুনে নিন। এই প্রত্যেকটি 4টি বললাম, 4টির মধ্যে 4টি খবরই গতকালের ঘটে যাওয়া খবর, এবং সেখানে দ্রুত শুনানির আর্জিটা কোটেশনের এটা সবার মধ্যে কমন রয়েছে, দ্রুত শুনানির আর্জি। এবং আরো একটি কমন রয়েছে, এই প্রত্যেকটি কেসে দ্রুত শুনানির আর্জি কার্যত খারিজ হয়েছে। অর্থাৎ প্রচন্ড তাড়া তৃণমূল কংগ্রেসের, প্রচন্ড তাড়া, বাঁচার প্রচন্ড তাড়া এই মুহূর্তে। ঠিক আছে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাড়াটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তিনি বিদেশে পালানোর যে বারবার আহ্বান জানাচ্ছেন চোখের ট্রিটমেন্টের জন্য, সেটা কার্যত আমাদের জুডিশিয়ারির পরীক্ষা যে তারা কি সিদ্ধান্ত নেন। তার কারণ তাদের সিদ্ধান্তের উপর বেশ করে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার ছাড়পত্র পান, আর তারপরে যদি আমরা যেমনটা গেস করছি তিনি যদি ফিরে না আসেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে এটা জুডিশিয়ারিকেও ভাবতে হবে। তার কারণ যেটা সবাই বুঝতে পারছে, ডেফিনেটলি আমাদের থেকে অত্যন্ত বুদ্ধি বা অত্যন্ত আধুনিক একটা বিচার ব্যবস্থা, তারাও এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমি আপনাদের সামনে একটা খবর বলছি, আপনাদের সাথে মারাত্মক একটা তথ্য দেব, শুনবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে এক ডাকে অভিষেক। আপনারা জানেন দিদিকে বলার পাশাপাশি সমান্তরাল যে তিনিও কোনো অংশে কম নয় বোঝানোর জন্য দিদিকে বলার পাশাপাশি এক ডাকে অভিষেক চালু করেছিলেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে ডিম থেরাপি প্রথম সোনারপুরে দেওয়ার পর যাকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না শুধুমাত্র পুলিশে বা সিআইডি হাজিরা দেওয়া ছাড়া বা
ইডির হাজিরা দেওয়া ছাড়া তিনি এখন তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে অ্যাপিল করেছেন, যদি কোনো আইনি সহায়তা লাগে, যদি কোনো রাজনৈতিক হেল্প লাগে, তাহলে এক ডাকে অভিষেক এবং একটা ফোন নাম্বার দিয়ে তাকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেল্প চাওয়ার জন্য আবেদন করা হয়েছে। যিনি রাজনীতিতে ঘর থেকে বেরোতে পারছেন না, তিনি নাকি কর্মীদের সহযোগিতা করবেন। আসলে এটা কি জানেন, আমার ব্যক্তিগত মতামত, আসলে এটা হচ্ছে মানে এই যে বিচার চলছে, এই সব জায়গায় বিচারের জায়গায় একটা ভ্রান্ত মানে তিনি তৈরি করে রাখতে চাইছেন যে তিনি মাঠে রয়েছেন, তিনি ময়দানে রয়েছেন, যাতে করে এই বিদেশ যাত্রার অনুমতিগুলো আরো পেতে তার অসুবিধা না হয়। কারণ তিনি বলতে পারবেন এই তো আমাদের কর্মসূচি চলছে, এক ডাকে অভিষেক চলছে, তিনি ইতিমধ্যে এসব করেছেন, কিন্তু তিনি মানে মানে এইগুলো দেখিয়ে যেন বিদেশ যাত্রার অনুমতিটা পাওয়া যায়, তিনি যাবেন 7 দিনের চোখ ট্রিটমেন্ট করবেন, আবার ফেরত আসবেন। এইখানেই কিন্তু আমি জানি না, আমার সন্দেহ যে তিনি ফিরে আসবেন কিনা, হতেও পারেন আসতেই পারেন, কিন্তু আমার সন্দেহ রয়েছে। আমি আপনাদের সামনে কেন সন্দেহের কথা বলছি, তার কারণ হচ্ছে আপনাদের সামনে একটা খবর গতকাল আপনারা দেখেছেন, সেটা হচ্ছে জাহাঙ্গীর খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের। এই জাহাঙ্গীর খানকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি করা, তিনি সিপিএম এর মানে প্রোডাক্ট নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে মানস পুত্র বলতে পারেন। হাতে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জাহাঙ্গীর খানকে তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? কারণ এই জাহাঙ্গীর খানের দাপুটে মেজাজ, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও একবার তিনি নজরে পড়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে আমার এই ধরনেরই ছেলে প্রয়োজন। সেই জাহাঙ্গীর খান এবং তার স্ত্রী যখন পুলিশের হেফাজতে, তখন জাহাঙ্গীর খানের নামে 60টা দলিল বেরিয়েছে, এটা আপনারা জেনে গেছেন। পুলিশ খোঁজার চেষ্টা করছে, এই 60টি দলিল তো এখন জাহাঙ্গীর খান তার মালিক, রেজিস্ট্রিতে তার নামই থাকবে, এটাই নর্মাল। কিন্তু এর আগের মালিকগুলো কারা ছিলেন, পুলিশ এটা খোঁজার চেষ্টা করছেন। কারণ পুলিশ খতিয়ে দেখবেন যে আগের যারা ছিলেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জোর করে লিখিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, মানে নাকি মানে তাদেরকে মানে টাকা দিয়ে মানে ঠিকঠাক ভাবে কেনা হয়েছে, নাকি জোর করে তাদের হাতিয়ে নেওয়া হয়েছে। আর যদি টাকা দিয়েও কিনে নিয়ে থাকেন, তাহলে এত টাকা পেলেন কোথা থেকে? কেন এটা বললাম আমি? জাহাঙ্গীর খানের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নখের যোগ্য ক্ষমতার প্রেক্ষিতে তার যদি 60খানা দলিল, আপনার বাড়িতে কটা দলিল আছে? একটা দলিল থাকবে, কারণ বলবেন দুটো দলিল আছে। জাহাঙ্গীর খানের যদি 60খানা দলিল পাওয়া যায়, কল্পনা করে দেখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কি হতে পারে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে ছেড়ে দেওয়া মানে হচ্ছে খাঁচার পাখিকে ছেড়ে দিয়ে কার্যত বলা যে তুমি আবার কিন্তু একটু ঘুরে আবার ফিরে এসো এখানে। ব্যাপারটা এরকম নয় কি? আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, একটা মারাত্মক উদাহরণ আপনাদের সামনে। দমকল মন্ত্রী, প্রাক্তন দমকল মন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছেন। সেই দমকল মন্ত্রীর একটা ঘটনা আপনাদের সামনে আমি বলি। দমকল মন্ত্রীর এক ছেলে এক মেয়ে রয়েছে। সেই সমুদ্র মানে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং তার মেয়ে, সম্ভবত কি নাম আমি একটু দেখে বলছি, সোহিনী বসু বা এরকম কিছু একটা নাম হবে, মোহিনী বসু। এই সুজিত বসুর কন্যা মোহিনী বসু একটি সংস্থা থেকে বেতন হিসাবে 1,07,00,000 টাকা পেতেন। ভাবুন। দেখুন, আমি বারবার বলি আমি একটি মানে কর্পোরেট সংস্থায় উচ্চ পদে কাজ করি, তো আমি মোটামুটি আইডিয়া রয়েছে যে স্যালারি ট্যালারি কি হয়। কারণ আমাদের এই ধরুন আমাদের কম্পিটিটিভ যে সমস্ত কোম্পানি রয়েছে সবার স্যালারি স্ট্রাকচার 19-20 সবার সমান, তো আমরা জানি যে স্যালারি স্ট্রাকচার কি হতে পারে। তো কলকাতায় বসে মান্থলি 1,07,00,000 টাকা পাওয়া, এটা রেয়ার টু রেয়ারেস্ট, এটা কার্যত ইম্পসিবল। যদি আপনি সুপার মানে আইআইটি ছেলেরাও পাই না, মানে আইআইটির মধ্যেও যদি একেবারেই নক্ষত্র খচিত কোনো আইআইটিয়ানস থেকে থাকে, তাহলে তারা পেলেও পেতে পারে, কিন্তু কলকাতায় তাও সংখ্যাটা হয়তো হাতে গুনে 2-1 জনই হবে। এইরকম যখন তার মেয়ে নাকি একটা সংস্থা থেকে 1,07,00,000 টাকা পেয়েছেন। কি কাজ ছিল তার? না, তার কাজ ছিল, কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে যা বলা হয়েছে তার এটা। আচ্ছা, এই রিপোর্টটা পাওয়া গেছে, ইডি কোর্টে জমা দিয়েছে এই রিপোর্ট। তবে এই মাইনেটা তিনি ইয়ারলি পেতেন না মান্থলি পেতেন সেটা বলা নেই, কিন্তু যেহেতু স্যালারি তো মান্থলি পড়ে, ইয়ারলি তো স্যালারি পড়ে না, তো আমরা জানি না, আমরা মান্থলি ধরবো, জানি না, কিন্তু সেটা মানে রিপোর্ট থেকে পরিষ্কার নয়। তো হেন মোহিনী বসু মানে সুজিত বসুর মেয়ে, তাকে যে কোম্পানিতে চাকরি করতেন, তার টাস্ক ছিল বা তার মানে রেসপন্সিবিলিটিস ছিল ক্লায়েন্টস মিটিং হ্যান্ডলিং, মানে যে কোনো মিড লেভেলের, সিনিয়র ছেড়ে দিন, আমি তো এখন অনেক সিনিয়র হয়ে গেছি, মিড লেভেলের
মানে যে কোনো কর্পোরেটের লোকেরা ক্লায়েন্ট মিটিং, মানে বিদেশের লোকেদের সঙ্গে মিটিং তাদের প্রত্যেককে করতে হয়, এবং ক্লায়েন্ট মিটিং, সেলস অ্যান্ড ডিজাইন সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনো কোম্পানির, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভালো, এই কাজের জন্য 1,07,00,000 টাকা মানে সেটা হতেই পারে সেলসের জন্য, কারণ সেলসটা বিশেষ করে মানে মানে এটা ভাববেন না যে মোবাইল সেল একটা আলাদা জিনিস, কিন্তু ওপর লেভেলের যে সেলগুলো হয় সেগুলো অত্যন্ত হাই পেইং জব হয়ে থাকে। কিন্তু সেখানে অনেক অনেক মানে আপনাকে অনেক ট্যালেন্টেড হতে হয়, এরকম না যে মানে আপনি গেলেন আর ওখানে নর্মাল বুদ্ধি দিয়ে ওটা হয় না ওটা, কারণ যাই হোক। তো যে কোম্পানি থেকে মাইনে তুলতেন সেই কোম্পানির টোটাল এমপ্লয়ি জানেন 5 জন। 5 জনের একটা কোম্পানির সেলস এক্সিকিউটিভ বা সেলস মানে ডেলিভারি টিমের একটা তিনি মেম্বার হয়ে তিনি 1,07,00,000 টাকা পেতেন। তার ছেলের গল্পটা শুনুন এবার। 83 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকতো, এটাও মাইনে হিসাবে ঢুকেছে। এবার এটা মান্থলি নাকি ইয়ারলি নাকি বলে নেই। এবার আবারও বললাম, স্যালারি মানে মান্থলি ধরে নিতে পারি আমরা। যদি এটা হয়ে থাকে যে 83 লক্ষ টাকা পেয়েছেন, সেটাও বিরাট বড় ব্যাপার। এক মাসে 83 লক্ষ টাকা মানে, এবং যদি এটা ট্যাক্স কেটে হয় আপনি কল্পনা করতে পারবেন না, কলকাতায় হাতে গোনা 2-1 জন মানে 10-15 জন বা 100 জনকে পাবেন। তো এইখানে এই যে সমুদ্র বসু, তিনি তার কি কাজ ছিল না, তার কাজ ছিল হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ির পারমিট, কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে সামলানো, এবং এই সমস্ত কাজ। অর্থাৎ এগুলো কার্যত প্রত্যেক কোম্পানিতে থাকে ম্যানেজমেন্ট টাইপের, এবং এগুলো হাই পেইং জব নয়, এগুলো একেবারেই হাই পেইং জব নয়। সেলস হাই পেইং জব হতে পারে, কিন্তু সেটা সুপার ডুপার সেল হতে হবে। মানে এরকম না যে মোবাইলের সিম বিক্রি, আমি কাউকে ছোট না করেই বলছি, ওই সেলে এত মানে ওই সেলসে এত টাকার মাইনে হয় না। কিন্তু অ্যাকচুয়াল যে সেলস ক্রিম জব রয়েছে সেগুলো গুটি কতক রয়েছে, সেগুলোতে অত্যন্ত হাই পে হয়। সেখানে 1 কোটি টাকা মান্থলি মাইনে হতেই পারে, কিন্তু সেখানে ডেলিভারিটাও আপনার কাছ থেকে 10 কোটি বা মানে 30 কোটি মান্থলি, সেটাও কোম্পানি দেখে নেয়। তো যাই হোক, তার ছেলে হচ্ছে 83 লক্ষ টাকা পেতেন, এবং তিনি ওই যে বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ জব টাইপের কিছু করতেন, যা দেখে বোঝা যাচ্ছে। এবং তিনি যখন মানে এই যে রিপোর্ট জমা দিয়েছেন, যে তিনি যখন অ্যাপ্লাই করেছিলেন এই চাকরির জন্য, তখন তার ডেজিগনেশন ছিল অভিনেতা। তো একজন অভিনেতা একটা কর্পোরেট সংস্থায় চাকরি করে অ্যাডমিনিস্ট্রেটিভ জবে তিনি, এবং তাও আবার একেবারে 83 লক্ষ টাকা করে তার বেতন। বুঝতে পেরেছেন মানে কিভাবে প্রতারণা করা হয়েছে, কিভাবে একদিকে তো আমি আবার দেখলাম তাপস মণ্ডল, ওই চাকরি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে একজন এজেন্ট যিনি ধরা পড়েছিলেন, তিনি আবার বললেন কত 22 কোটি না 20 কোটি টাকা তিনি কাকুকে দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য। কত 2600 জনের কাছ থেকে এই টাকা সংগ্রহ করে নাকি তুলে দিয়েছিলেন কাকুর কাছে। তো আমার বক্তব্য হচ্ছে, একদিকে সাধারণ মানুষরা যারা মাত্র 20,000 থেকে 40,000 চাকরির জন্য মানে লক্ষ লক্ষ টাকা নিজেদের জমি বন্ধক বিক্রি করে দিয়ে এদের তৃণমূলের কাছে টাকা পৌঁছে দিয়েছে, সেই টাকাগুলোকে হোয়াইট করার জন্য, কারণ পুরসভার চাকরি দুর্নীতির জন্যই কিন্তু তার বাবা গ্রেপ্তার হয়েছে, দমকল মন্ত্রী। তো সেইখানে সেই টাকাগুলোকে হোয়াইট করার জন্যই সম্ভবত ইডি সন্দেহ করছে যে এই রকম ভাবে যাকে খুশি যেখানে খুশি মামার বাড়ির আবদারে 5 জনের একটা কোম্পানি দেখিয়ে দিয়ে মানে 1,07,00,000 টাকা মাসে মাইনে যদি হয়ে থাকে, মাসে মাইনে এখানে রিপোর্টে বলা নেই, মানে যে যেভাবে পেরেছে লুটেছে। এবং এই লুট হয়ে যাওয়ার পর আমাদের দুর্ভাগ্য এটাই যে দমকল মন্ত্রী এখন প্রথম গ্রেডের বন্দী হিসাবে ট্রিটমেন্ট পাচ্ছেন, হাইকোর্ট মঞ্জুরও করেছে। ভাবুন, একজন মন্ত্রী ঠকালেন, আমাদের মন্ত্রিত্বের শপথ নিয়ে আমাদের ঠকালেন, এর পরেও হাইকোর্টের তরফ থেকে বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলতে পারি না, কিন্তু এই মানে রায়ের সমালোচনা করার অধিকার থাকে। সেই অধিকার থেকে আমি বলছি যে একজন মানে দেখুন, একটা গরিব মানুষ চুরি করেছে সেটা একটা অন্য, তার কাছে সমাজের রেসপন্সিবিলিটি নেই, তার কাছে সমাজের ভার নেই, কিন্তু একজন মন্ত্রীর রেসপন্সিবিলিটি রয়েছে। সে ওথ নিয়েছে, সে শপথ গ্রহণ করেছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে তিনি সমস্ত কিছু নিরপেক্ষভাবে করবেন, চুরি দুর্নীতি তো প্রশ্নই নেই। সেখানে এত কিছু করার পরেও তাকে প্রথম গ্রেডের মানে, যেখানে প্রথম গ্রেড মানে কি, তার জন্য একটা বিছানা থাকবে, মানে খাট থাকবে, বিছানা থাকবে, বালিশ থাকবে, এই সমস্ত ব্যবস্থা, বুঝেছেন তো? এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এবং এই যে কতদিন জেল খাটবেন, 2 বছর, 3 বছর, 4 বছর। তারপরে শুভেন্দু অধিকারী এই বাজেটে যদি বিলটা পাস না করতেন যে সম্পত্তি বাজেয়াপ্ত, জানি না এই ধারাগুলো তো আবার এখন দেখা যাক।
শুভেন্দু অধিকারী 5% তার নেতৃত্বে ঠিক কাজ হলেও 5% তো ভুল কাজ হচ্ছেই, মানে যেগুলো আমাদের এক্সপেক্টেড, আমরা পছন্দ করছি না। যেমন ফিরহাদ হাকিম সম্পর্কে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বললেন যে এই যে দুর্নীতিতে, মানে এই যে বেআইনি কাঠামোর মানে ভুল, তিনি বলেছিলেন এই টাইপের, এক্স্যাক্টলি কোট করছি না, যে তিনি বলেছিলেন এই কাঠামোটা অবৈধ এবং মানে ভুলভাবে এটাকে লাইসেন্স দেওয়া হয়েছে এবং তার সাইন রয়েছে ফিরহাদ হাকিমের। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে বললেন, কিন্তু তারপরে যদি তিনি বলেই থাকেন তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? এই গঠনমূলক সমালোচনা আমরা করতেই থাকবো, তবে আমাদের অল্টারনেট নেই, আমাদের কোনো অল্টারনেট নেই। তো সেই কারণেই আমরা বলবো যে শুভেন্দু অধিকারীর এই বেচে দিয়ে, মানে অকশান করে সমাজের ক্ষতিপূরণ করা, প্রয়োজনে সুদ, ওখান থেকে সুদও নেওয়ার কথা বলেছিলেন, সেটা আমরা দেখতে চাই। এই যে সমুদ্র কিংবা তার মেয়ে মোহিনী, এদের যে এরা যদি হিসাব দিতে না পারে এবং যদি প্রমাণ হয় যেগুলো তারা অবৈধভাবে মানুষকে ঠকিয়ে করেছেন, তাহলে এদের সম্পত্তি বেচে প্রতারণা করে। আর একটা বিষয় আমি বলবো, যে ধরুন স্টেশন ভাঙলে, গাড়ি জ্বালালে তার একটা ক্ষতিপূরণ হয়, ঠিক আছে, আর মানুষের বিশ্বাস ভেঙে দিলে, যে 26,000 চাকরির বিশ্বাস ভেঙে প্রতারণা করলো, সেখানে তো আর কিছু ভাঙচুর হয়নি, তাহলে সেখানে ক্ষতিপূরণটা কিভাবে দেওয়া হবে? সেখানেও সমানভাবে ক্ষতিপূরণ আমি দাবি করছি। তার কারণ সবসময় ভাঙচুর যে মানে দেওয়াল, চেয়ার, টেবিল আর বাস জ্বালিয়েই ভাঙচুর হয় এমনটা নয়। সব থেকে বড় ভাঙচুরটা হয় যে মানুষের মনের মধ্যে সমস্ত সততার জিনিসগুলো, তাদের বিশ্বাসগুলোকে ভেঙে চুরে দেওয়া হয়। সেটা কিন্তু একটা বাস জ্বালানোর থেকেও ভয়ঙ্কর, ঠিক আছে? একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেওয়া, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। তাই আমার মনে হয় এই আইনও আসা উচিত, যে শুধুমাত্রই ভাঙচুর মানে ফিজিক্যাল জিনিস ভাঙচুর নয়, আপনি একটা মানুষকে প্রতারণা করলেও তার মনটাকে যে ভাঙচুর করলেন, তার জন্যও আপনাকে সমপরিমাণ ক্ষতিপূরণ করা উচিত। আপনারা যদি সমর্থন করেন না, তাহলে লিখুন, তার কারণ আপনাদের সমর্থনগুলো, আমাদের বক্তব্যগুলো আজ না হলেও কাল গিয়ে মান্যতা পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাবিগুলো কোথাও না কোথাও গিয়ে, প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক, আমাদের রাস্তা একটু একটু করে কাটতে কাটতে যে যাচ্ছি, আমাদের রাস্তার কিন্তু আমরা যাচ্ছি। যে লড়াই শুরু করেছিলাম, আজকে তো এসেছে। আজকে তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই মিলে সরাতে পেরেছি, বাকি এখনো অনেক কাজ রয়েছে। এই সরকারকেও আমাদের আলো দেখাতে হবে, যে ভুল কাজ বা যে সমালোচনামূলক ব্যাপারগুলো রয়েছে, তাদেরকেও কিন্তু এগুলো ঠিক করে নিতে হবে। এটাই আমাদের দাবি। আপনাদের বক্তব্য সবাই লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।